হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে অধ্যায় ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি সম্পূর্ণ তথ্য এবং প্রশ্নোত্তরের মাধ্যমে। পরীক্ষাতে আসতে পারে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর থেকে গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে আমরা ক্লাসগুলো করছি এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকে আমরা আলোচনা করব সায়েন্সের উপর থেকে। তাপ এবং আলো অর্থাৎ হিট এবং লাইটের উপর থেকে আমরা গুরুত্বপূর্ণ ক্লাস করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর রয়েছে। 40+ প্রশ্ন উত্তর আজকের এই ক্লাসে রেখেছি আমি। এবং আপকামিং সমস্ত পরীক্ষা, পুলিশ পরীক্ষা, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, আইডিও, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, রেলের, এনটিপিসি, গ্রুপ ডি সমস্ত পরীক্ষার জন্য এই টপিকগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা তাপ থেকে কিছু প্রশ্ন উত্তর দেখব। অ্যাকচুয়ালি আজকের ক্লাসে মূলত আলো থেকে বেশি প্রশ্ন রয়েছে, তাপ থেকে 15টা প্রশ্ন রয়েছে। তো তাপের উপর থেকে কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন, একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা যদি 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ লাগে সেই তাপকে কি বলে? একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলে? কোনো একটা পদার্থ, তার তাপমাত্রাকে আমরা 1 ডিগ্রি বৃদ্ধি করব, তো সেই বৃদ্ধি করতে যে পরিমাণ তাপটা লাগবে আমরা সেই তাপটাকে কি বলবো? তো সঠিক উত্তর হবে 4টে অপশন। অপশন বি, দেখো, আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট আমরা যেটাকে বলে থাকি ইংরেজিতে, ঠিক আছে, স্পেসিফিক হিট। তো প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করবে, আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে। দেখো, এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? দেখো, দুটো একক রয়েছে, দুরকম ভাবেই লেখা যায়। একটা হচ্ছে জুল কেজি পার কেলভিন অথবা জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। ওকে, জুল পার কেজি কেলভিন অথবা জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে কি এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে কি করবে? সিজিএস পদ্ধতিতে দেখো, আপেক্ষিক তাপের একক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তো এই ইউনিটগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপের একক হলো নিচের কোনটি? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে এবং বিগত বছরের পরীক্ষাতেও এসেছে। আজকে যে কটা প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা। তো সঠিক উত্তর হবে অপশন বি, জুল। প্রত্যেকদিনই বাছাই করা প্রশ্নই করাচ্ছি, যাই হোক। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ তীরন্দাজ ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার বাহুবলী ব্যাচ। দুটো পরীক্ষারই তোমরা প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রিতে পাবে, সাথে সম্পূর্ণ বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি, তারপর মক টেস্ট এবং প্রশ্নোত্তর করানো হবে। এছাড়া রেলওয়ের ফুল ব্যাচ কোর্স রয়েছে আপকামিং এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে এবং এসএসসি জিডি পরীক্ষার জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে। পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্সের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, 1 ক্যালোরি সমান কত জুল? ভিভিআই করবে প্রশ্নটিকে। 1 ক্যালোরি সমান কত জুল? অনেকের কাছে এই প্রশ্নগুলো নতুন লাগতে পারে, অনেকের কাছে পুরাতন লাগতে পারে, ইজি লাগতে পারে। তো আমি বলবো প্রত্যেকটা প্রশ্নই ভাবো তোমরা জানো না এবং সেইভাবে কিন্তু উত্তরগুলো করো। অনেক সময় ইজি প্রশ্নও কিন্তু ভুল হয়ে থাকে। তো সঠিক উত্তর হবে অপশন এ, 4.2 জুল সমান 1 ক্যালোরি। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, কোন বস্তুর তাপগ্রাহিতা হলো নিচের কোনটি? অর্থাৎ নিচের কোন দুটো রাশির গুণফলকে আমরা বস্তুর তাপগ্রাহিতা বলবো? 4টে অপশন দেখো, বস্তুর ভর ইন্টু উষ্ণতা, বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ, নাকি বস্তুর ভর ইন্টু লীন তাপ? সঠিক উত্তর হবে অপশন বি, বস্তুর ভর এবং আপেক্ষিক তাপের গুণফলকে আমরা বস্তুর তাপগ্রাহিতা বলে থাকি। 5 নম্বর প্রশ্ন দেখো, থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হলো নিচের কোনটি?
এর থেকে ইজি প্রশ্ন হয় না। থার্মোমিটার নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, প্রমাণ বায়ুমণ্ডলের চাপে বিশুদ্ধ বরফের গলনাঙ্কই সেটা হচ্ছে কি থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক। আর প্রমাণ বায়ুমণ্ডলের চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক এটা হচ্ছে কি উচ্চ স্থিরাঙ্ক, যেটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 6 নম্বর প্রশ্ন, মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত? আমাদের হিউম্যান বডির নর্মাল টেম্পারেচার কত? বহুবার পরীক্ষা এসেছে। তো সঠিক উত্তর হবে, দেখে নাও, উত্তরটা নিজেদের সাথে মিলিয়ে নাও, 98.6 ডিগ্রি ফারেনহাইট। 98.6 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে মানবদের উষ্ণতা। তো এই উষ্ণতা কিন্তু প্রত্যেকেই জানে। তো এখন পরীক্ষায় প্রশ্নটা ঘুরিয়ে দেয় সেলসিয়াস স্কেলে। সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি উষ্ণতা? ঠিক আছে, হয়তো 98.6 ডিগ্রি ফারেনহাইট অপশনেই দিল না, তখন দিয়ে দিল 36.9 ডিগ্রি সেলসিয়াস। তখন এটাই উত্তর হবে। অনেক সময় 36.9 ডিগ্রি দেয় না, 37 ডিগ্রি করে দেয়। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে জে এর মান হলো নিচের কোনটি? সিজিএস পদ্ধতিতে জে এর মান হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন এ এবং অপশন বি দুটোই, অর্থাৎ অপশন সি অ্যাকচুয়াল উত্তর, এ এবং বি উভয়। অর্থাৎ 4.186 এটাকে অনেক সময় কি লেখা হয়ে থাকে? 4.2 ইন্টু 10⁶ আর্গ পার ক্যালোরি, অথবা 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, ওকে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, দেখো, সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতার একক হলো নিচের কোনটি? সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতার একক হলো নিচের কোনটি? তাপ থেকে কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ একক প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, কেননা এখানে খুবই জটিল এককের ব্যাপার রয়েছে এবং সেইখান থেকে প্রশ্নগুলো বেশি দিয়ে থাকে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সিজিএস পদ্ধতি, এবং জুল পার ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে কি এসআই পদ্ধতিতে। তো ইউনিটগুলো খুব ভালো করে করো, এখান থেকে কিন্তু যা ইউনিট করাচ্ছি আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, কেলভিন স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? ইজি প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন অনেকেই ভুল করে আসে। কেলভিন স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? তো সঠিক উত্তর হবে অপশন বি, 373 ডিগ্রি কেলভিন। এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কেলভিন স্কেলে। ম্যাক্সিমাম জন অপশন এ করে আসে 273 ডিগ্রি কেলভিন, কিন্তু না, 273 ডিগ্রি কেলভিন এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কিসে? কেলভিন স্কেলে। আর 373 এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নেক্সট দেখবো, দেখো 10 নম্বর প্রশ্ন, ফারেনহাইট স্কেলে নিম্ন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো যথাক্রমে নিচের কোনটি? স্কেল ভালো করে দেখো, ফারেনহাইট স্কেল। সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন সি, 32 ডিগ্রি ফারেনহাইট ও 212 ডিগ্রি ফারেনহাইট। ভুল করে যেন আবার অপশন ডি করে ফেলো না, ওটা হচ্ছে -32 ডিগ্রি ফারেনহাইট রয়েছে। ওকে, এই ছোটখাটো জিনিসগুলোতেই কিন্তু ভুল হয়ে থাকে, চোখের ফারাকে ওএমআর গোল করতেও কিন্তু ভুল হয়ে থাকে। তো বারবার করে বলছি, প্রশ্নগুলোকে এতটাও ইজি ভেবো না, ইজি প্রশ্ন কিন্তু ভুল হয়ে থাকে। তো খুব ভালো করে অপশন দেখবে, তারপর উত্তরগুলো করার চেষ্টা করবে। 11 নম্বর প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্কের একক হলো নিচের কোনটি? একটু আগেই কিন্তু এই যে অর্থাৎ যান্ত্রিক তুল্যাঙ্ক, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট যেটাকে বলা হয় থাকে, ঠিক আছে, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট, যার মান আমরা দেখলাম কত? এই যে নিচে দেয়াই রয়েছে 4.2 ইন্টু 10⁻⁴ আর্গ পার ক্যালোরি। তো এখানে দেখতেই পাচ্ছ ইউনিট কত। তো সঠিক উত্তর হয়ে যাবে
অপশান বি আর্গ পার ক্যালোরি। আর এসআই একক কত? জুল পার ক্যালোরি। কিন্তু ভালো করে দেখো অপশান সিতে রয়েছে শুধু জুল ক্যালোরি, এই যে পার অপশানটা, এই যে স্ল্যাশ অপশানটা কিন্তু এখানে নেই। তো অনেক সময় কিন্তু ভুল হতে পারে, তো একটু ভালো করে দেখে কিন্তু উত্তর করবে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ এক হয়? এটাকে ভিভিআই করবে, বহুবার পরীক্ষা এসেছে। কোন টেম্পারেচারে সেলসিয়াস ডিগ্রি এবং ফারেনহাইট ডিগ্রি দুটোরই মান এক হয়ে যায়? সঠিক উত্তর হবে অপশান ডি -40 ডিগ্রি টেম্পারেচারে। ঠিক আছে, -40 ডিগ্রি এইটা এমন একটা টেম্পারেচারে যেখানে ডিগ্রি সেলসিয়াস সমান ফারেনহাইট দুটোই কিন্তু সেম, অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াসও যা আর -40 ডিগ্রি ফারেনহাইট সেম জিনিস। নেক্সট 13 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়ে থাকে? ভিভিআই করো। কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়ে থাকে? তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি, তাপগ্রাহিতা, থার্মাল ক্যাপাসিটি বলা হয়ে থাকে এটিকে। ওকে, অনেক সময় এটাকে ভুল করে অনেকে আপেক্ষিক তাপ করে দেয়, কিন্তু দেখো এখানে মেনশন করে দিয়েছে 1 কেলভিন, আর আপেক্ষিক তাপের কি ছিল 1 ডিগ্রি বাড়াতে, সেখানে কোনো রকম সেলসিয়াস কেলভিন টেলভিন কিচ্ছু বলে দেয়নি। 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় সেটাকে আমরা আপেক্ষিক তাপ বলি, আর কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে প্রয়োজনীয় তাপ ব্যবহার করা হয় তাকে বলা হয়ে থাকে তাপগ্রাহিতা। নেক্সট 14 নম্বর, এসআই পদ্ধতিতে তাপগ্রাহিতার একক হলো নিচের কোনটি? এখানে এসআই পদ্ধতি বলেছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জুল পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর অবশ্যই অপশান বিটা হয়ে যাবে কি সিজিএস পদ্ধতি, ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 15 নম্বর প্রশ্ন, কোন বস্তু দ্বারা গৃহীত তাপ নির্ভর করে? কোনো বস্তুর দ্বারা গৃহীত তাপ নির্ভর করে নিচের কোনগুলোর ওপর থেকে? 4টে অপশন, বস্তুটির উষ্ণতা বৃদ্ধি, বস্তুটির ভর, বস্তুটির উপাদান, নাকি সবগুলি? তো কোনো বস্তুর দ্বারা গৃহীত তাপ নির্ভর করবে উপরের সবগুলি, বস্তুটির উষ্ণতা বৃদ্ধি, বস্তুটির ভর এবং বস্তুর উপাদান। তো 15টা প্রশ্ন ছিল তাপের উপর থেকে বা হিট চ্যাপ্টারের উপর থেকে। ওকে, নেক্সট আমরা করব গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে আলো। আলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর রয়েছে, তো সেগুলো এক এক করে দেখব। দেখো 16 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলোর চ্যুতি সব থেকে বেশি? চ্যুতি মিন্স সব থেকে বেশি বেঁকেছে, পাশে ছবি দেখো বুঝতে পারবে। সাদা আলো যাচ্ছে এবং 7টা বর্ণে ভাঙছে, তো সেই 7টা বর্ণের মধ্যে কোন আলোটা সব থেকে বেঁকেছে? একদম পরিষ্কার অপশন এ বেগুনি। আর সব থেকে কম চ্যুতিকার লাল, সব থেকে কম চ্যুতি। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের আকার কেমন হবে? অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের আকার কেমন হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ ছোট। অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের আকার ছোট হয়ে যাবে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু অসীম এবং 2f এর মধ্যে থাকলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু অসীম এবং 2f এর মধ্যে থাকলে প্রতিবিম্বের অবস্থান কেমন হবে? ছবিটা আঁকলে একটু বুঝতে পারবে। ধরো এই হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে, আমি একটা লাইনটা আঁকলাম, ঠিক আছে, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে 2f, এই দিকেও
প্রতিবিম্বের ফোকাস, আর এটা হচ্ছে তোমাদের 2f। তো এবার কি বলছে, উত্তল লেন্সের বস্তু অসীম এবং 2f, অর্থাৎ অসীম এইদিকে হচ্ছে ইনফিনিটি, অসীম এবং 2f এর মধ্যে যদি বস্তু থাকে, ঠিক আছে, বস্তু যদি থাকে তাহলে কি হবে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? তো সঠিক উত্তর হবে প্রতিবিম্বের অবস্থান হবে অপশন বি, এফ এবং 2f এর মধ্যে, অর্থাৎ প্রতিবিম্ব হবে এইখানে, ঠিক আছে, এফ এবং 2f এর মধ্যে, ঠিক আছে, এইভাবে আঁকাটা হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু এফ এবং 2f এর মধ্যে থাকলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? আবার একবার আঁকি, উত্তল লেন্স, এবার কি বলেছে, এবার বলেছে এফ এবং 2f এর মাঝখানে বস্তুটা রয়েছে, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তো প্রতিবিম্ব গঠিত হবে, দেখো অপশন সি, 2f থেকে দূরে, অর্থাৎ যত বস্তুটা লেন্সের কাছে যাবে তত কিন্তু যে প্রতিবিম্ব সেটা কিন্তু দূরে যেতে থাকবে, তো এফ থেকে বাইরে চলে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? অর্থাৎ এবার দেখো উত্তল লেন্সের ফোকাসে চলে এসছে, এফ 2f, এফ 2f, ফোকাসে বস্তুটা দাঁড়িয়ে আছে, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? আমি কি বললাম, যত লেন্সের কাছে যাবে প্রতিবিম্ব দূরে যেতে থাকবে, তাহলে আমরা দেখলাম প্রথমটা অসীমে ছিল, তখন এফ আর 2 এর মাঝখানে ছিল, তারপরে যেই এফ আর 2 এর মাঝখানে চলে এসেছিল তখন 2f থেকে বেরিয়ে গিয়েছিল, ঠিক আছে, আর এখন ফোকাসে চলে এসছে, তার মানে কি হবে, প্রতিবিম্বের অবস্থান অপশন এ অসীমে চলে যাবে, তার মানে প্রতিবিম্ব অনেক দূরে তৈরি হবে, ঠিক আছে, অর্থাৎ 2f থেকে বহু দূরে বা অসীমে তৈরি হবে। তো এইভাবে তোমরা জিনিসগুলোকে একের পর এক তোমরা বোঝার চেষ্টা করবে কিভাবে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তো আমি প্রশ্নগুলো সেইভাবেই সাজিয়েছি পরপর, যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় এবং তোমাদের বুঝতেও সুবিধা হয়। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, এবার কি বলেছে, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু এফ এর মধ্যে থাকলে প্রতিবিম্বের অবস্থান হবে কোথায়? তো আবার আঁকা যাক উত্তল লেন্স, উত্তল লেন্সের ক্ষেত্রে এবার কি বলেছে, এফ 2f, এবার বলেছে ফোকাসের মধ্যে চলে এসছে, ফোকাসের থেকেও কাছে চলে গেছে, তাহলে কোথায় প্রতিবিম্ব গঠিত হবে? এটা হচ্ছে স্পেশাল, দেখো আরো কাছে চলে গেছে উত্তল লেন্সের, তো এই ক্ষেত্রে যখন একদম উত্তল লেন্সের কাছে চলে যাবে, অর্থাৎ ফোকাসের মধ্যে চলে আসবে, লেন্স আর ফোকাসের মধ্যে, তখন প্রতিবিম্ব লেন্সের আর এই দিকে গঠিত হবে না, তখন প্রতিবিম্ব এই দিকে গঠিত হবে, ঠিক আছে, অর্থাৎ অপশন সি, বস্তু লেন্সে যে পাশে আছে সেই পাশেই কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে। দেখো আমি যে পাশে বস্তু রয়েছে সেই দিকে এবারে কিন্তু প্রতিবিম্বটা এঁকেছি, আগের বারগুলো কিন্তু সব এই দিকে আঁকছিলাম। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এতক্ষণ দেখলাম যে কোথায় তৈরি হবে, এবার দেখব আকার কেমন হবে, প্রতিবিম্ব যে গঠিত হচ্ছে সেগুলোর আকার কেমন হবে। দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু এফ এর মধ্যে থাকলে প্রতিবিম্বের প্রকৃতি এবং আকার কেমন হবে? কি বলেছে, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু এফ এর মধ্যে থাকলে, জাস্ট এই প্রশ্নটাই জিজ্ঞাসা করেছে, সেখানে কি বলেছে এবারে, প্রকৃতি এবং আকার। তো উত্তল লেন্স, ঠিক আছে, এফ 2f, এফ 2f, এফ এর মধ্যে রয়েছে, ফোকাসের মধ্যে রয়েছে, এবং এটা আমরা জানি যে এই দিকেই গঠিত হবে, অর্থাৎ এই বস্তুটা যেদিকে আছে সেই দিকেই গঠিত হবে, কিন্তু কেমন হবে? তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো যখন এখানে একটা ধারণা দিয়ে দিই, যখন একটা আয়নার এইখানে একটা বস্তু রয়েছে, এখানে ধরো একটা আপেল রয়েছে, ঠিক আছে, আপেল রয়েছে, সরি, ধরো এখানে একটা বস্তু রয়েছে স্টার, যখন আমরা আয়নাতে দেখি মনে হয় যেন আয়নার ওই পারে আছি, অর্থাৎ বস্তুটার যখন এই পারে প্রতিবিম্ব তৈরি হবে এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব, আর যখন বস্তুর দিকেই প্রতিবিম্ব তৈরি হবে সেটা হচ্ছে কি অসৎ প্রতিবিম্ব। তার মানে দেখো অপশনে দেখো কোথায় অসৎ রয়েছে, অপশন সি এবং ডি, কিন্তু কোনটা হবে, আমি
দেখবে বস্তুটা থেকে একটু বড় এঁকেছিলাম, দেখো ছবিটা একটু বড় এঁকেছিলাম না? তার মানে এখানে এই বস্তুর দিকেই গঠিত হবে, অর্থাৎ বড় গঠিত হবে। অসৎ, সোজা এবং বস্তু থেকে বড়, অর্থাৎ যেদিকে প্রতিবিম্ব গঠিত হচ্ছে এই ফোকাসের মধ্যে, অর্থাৎ বস্তু যেভাবে থাকবে সেইভাবেই গঠিত হবে, কিন্তু খুব বড় আকারে। অর্থাৎ অসৎ, সোজা এবং বস্তু থেকে বড় গঠিত হবে প্রতিবিম্ব। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু ফোকাসে থাকলে তার প্রতিবিম্বের প্রকৃতি এবং আকার কেমন হবে? দেখা যাক। ফোকাস 2f, f এবং 2f। আমরা একটু আগেই দেখলাম কি, ফোকাসে যদি বস্তু থাকে, 23 নম্বর প্রশ্ন, যে বস্তুটা কোথায় গঠিত হয়? বস্তুটা গঠিত হয় একদম অসীমে গিয়ে বস্তুটা গঠিত হয়। তার মানে অসীমে বস্তুটা তৈরি হবে, কিন্তু কেমন তৈরি হবে, প্রকৃতি কেমন হবে? দেখো এই দিকে, অর্থাৎ উত্তল লেন্সের যেদিকে বস্তু রয়েছে তার উল্টো দিকে হচ্ছে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তার মানে কি এটা সৎ প্রতিবিম্ব এবং এটা খুব বড় হবে, ঠিক আছে? তো এবং আরেকটা জিনিস কি হবে, উল্টো হবে। দেখো আমি তীর চিহ্নটা নিচের দিকে দিয়েছি, আমি কিন্তু তীর চিহ্নটা উপরে দিইনি। তো তীর চিহ্ন উপর দিকে দিইনি মানে বস্তুটা উল্টে যাবে। তো সঠিক উত্তর হবে দেখো সৎ, উল্টো এবং বস্তু থেকে বড় হবে। তো দেখো আমি বুঝতে পেরেছি এই যে বিগত 5টা আমরা প্রশ্ন করলাম সেখান থেকে পুরো টোটালি তোমরা কনফিউজড হয়ে গেছো। তো আমি এই জিনিসগুলোকে একটু সাজিয়ে লিখে দিয়েছি। দেখো বস্তুটি যখন অসীমে অবস্থিত তখন প্রতিবিম্বটি লেন্সের ফোকাস তলে গঠিত হবে। প্রতিবিম্বটি সৎ হবে, অর্থাৎ লেন্সের উল্টো দিকে গঠিত হবে। বস্তুটাও উল্টে যাবে এবং বস্তু তুলনায় ছোট হবে, অর্থাৎ বস্তু যখন অসীম দূরত্বে তখন প্রতিবিম্ব ছোট হবে, উল্টো হবে এবং সৎ হবে। তারপর দেখো ধীরে ধীরে আমরা লেন্সের কাছে বস্তুটাকে নিয়ে আসছি। বস্তুটি এফ এবং 2f এর মধ্যে অবস্থিত হলে প্রতিবিম্বটা কি হবে, সৎ হবে, উল্টো হবে এবং বস্তু থেকে বড় আকৃতির বিশিষ্ট হবে। অর্থাৎ খুব বড় হবে সেরকমটা নয়, কিন্তু বস্তু থেকে একটু বড় আকৃতির হবে। এবার দেখো যখন বস্তু লেন্স থেকে 2f দূরত্বে রয়েছে, অর্থাৎ 2f দূরত্বে নিয়ে এসেছি, তখন দেখো সৎ আকারে সমান হয়ে যাবে, অর্থাৎ 2f এ যখন অবস্থিত থাকবে তখন সৎ হবে, আকারে সমান হবে এবং উল্টানো হবে। তো এখান থেকে প্রশ্ন আসে যে বস্তুর প্রতিবিম্ব কখন বস্তুর সাথে সমান হবে, কোনখানে থাকলে? সেটা হচ্ছে 2f দূরত্বে থাকলে বস্তুর আকৃতি এবং প্রতিবিম্বের আকৃতি সমান হয়। তারপর দেখো বস্তুর লেন্স থেকে 2f এর বেশি দূরত্বে অবস্থিত হলে প্রতিবিম্বটি সৎ, উল্টো এবং বস্তুর থেকে ছোট আকৃতি বিশিষ্ট হবে, ঠিক আছে? নেক্সট দেখো বস্তুটি লেন্স থেকে f দূরত্বে অবস্থিত হলে প্রতিবিম্বটি সৎ, উল্টো এবং বস্তু থেকে অনেক বড় হবে, ঠিক আছে? এবং অ্যাকচুয়ালি এটা অসীমে তৈরি হয়ে থাকে। এই বস্তুটা যেহেতু এফ এ অবস্থিত তো অসীম দূরত্বে তৈরি হয় এবং আকারে কিন্তু খুব বড় হয়, সৎ এবং উল্টানো। আর দেখো উত্তল লেন্স থেকে কোনো বস্তুর দূরত্ব লেন্সের ফোকাসের দূরত্ব থেকেও কম হলে তখন বস্তুটা অসৎ হয়ে যায়, অর্থাৎ যেদিকে বস্তু সেই দিকেই প্রতিবিম্ব গঠিত হয় এবং বস্তু অপেক্ষা বড় হয়, ঠিক আছে? আর সোজা হয়ে যায়, ঠিক আছে? বস্তু সোজা হয়ে যায়, সোজা এবং আকারে বড়, এইটা অ্যাড করে নেবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইখানে একটু কনফিউশন ছিল এই প্রশ্ন উত্তরগুলো, পিডিএফ পেলে কিন্তু আরো একবার ভালো করে রিপিট দেবে। যে কারণেই বলছি অনেক সময় ইজি মনে হলেও ব্যাপারগুলো ইজি নয়। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন। রামধনু হলো একটি ড্যাশের উদাহরণ। আলোর কোন ঘটনার উদাহরণ হলো রামধনু? রামধনু সব সময় বৃষ্টির পরে দেখতে পাওয়া যায়। তো সঠিক উত্তর হবে অপশন সি, আলোর বিচ্ছুরণ, ঠিক আছে? স্ক্যাটারিং। বৃষ্টির পরে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের কণা চারিদিকে ঘোরাফেরা করে এবং সেখানে আলো, যখন সূর্যের আলো পড়ে তখন আলোর বিচ্ছুরণ হয়। তো তার ফলে রামধনুটা তৈরি হয়। প্লাস এখানে লিখে রাখবে আলোর পূর্ণ প্রতিফলন, ঠিক আছে? অপশন এ কিন্তু অনেকেই উত্তর করতে পারতে, কিন্তু শুধু প্রতিফলন রয়েছে, এখানে কি রয়েছে, পূর্ণ প্রতিফলন থাকা উচিত। আলোর পূর্ণ প্রতিফলন প্লাস আলোর বিচ্ছুরণ, তবেই কিন্তু রামধনু তৈরি হবে। 25 দেখো, সবুজ কাঁচের ভিতর দিয়ে লাল ফুলটিকে দেখলে কেমন দেখতে লাগবে? এটা নিজেরাই বাড়িতে টেস্ট করবে।
একটা লাল ফুল নেবে, সেটা গোলাপ হতে পারে বা জবা ফুল হতে পারে, এবং তারপর সবুজ কাঁচের মধ্য দিয়ে দেখবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কালো। তখন লাল ফুল আর লাল থাকবে না, কালো হয়ে যাবে। তোমরা নিজেরাও এটা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। কোনো সবুজ আলোতে যখন ঘরে কোনো একটা সবুজ আলো জ্বালবে, জেলে আর কোনো লাল ফুল দেখবে, সেটা আর লাল থাকবে না, কালো হয়ে যাবে। নেক্সট 26, আলোক তরঙ্গ কোন জাতীয় তরঙ্গ? অ্যাকচুয়ালি আলোক তরঙ্গ কি জাতীয় তরঙ্গ? ম্যাগনেটিক ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ম্যাক্সিমাম কি হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, তির্যক তরঙ্গ হয়ে থাকে। নেক্সট 27, আকাশ নীল হবার কারণ কি? আমরা আকাশকে নীল রঙে দেখতে পেয়ে থাকি কেন? আকাশ হলুদ হতে পারতো, সবুজ হতে পারতো, সাদা হতে পারতো, কালো হতে পারতো, তো নীল রং দেখতে পাই কেন? তো 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশান বি, নীল আলো সব থেকে বেশি বিক্ষিপ্ত হয় বাতাসে যখন আলো, মানে আমাদের বায়ুমণ্ডলে যখন আলো প্রবেশ করে, তখন অ্যাকচুয়ালি আসছে সাদা আলো এবং বাতাসের মধ্যে সেই প্রিজমের ক্রিয়া হয়, একদম প্রবেশ করবে, করে 7টা বর্ণে ভেঙে যাবে। তার মধ্যে থেকে যে 7টা বর্ণের আলো রয়েছে তার মধ্যে থেকে নীল বা আকাশী এই আলোটা সব থেকে বিক্ষিপ্ত হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে খুব বেশি। ঠিক আছে, যে কারণে আকাশের রং আমরা কি হয়ে থাকে? নীল দেখতে পেয়ে থাকি। 28, যখন কোনো বস্তু দেখি তখন রেটিনায় গঠিত ওই বস্তুর প্রতিবিম্ব কেমন হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান এ, সৎ প্রতিবিম্ব হয়ে থাকে। 29, সৎ বিম্বকে কি করা যায়? নিচে 4টে অপশান, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান, দেখো অপশান ডি, এ এবং সি উভয়, অর্থাৎ চোখে দেখা যায় সৎবিম্ব, আমি বলেছিলাম যখন উল্টো দিকে তৈরি হবে, এই হচ্ছে বস্তু রয়েছে এবং এই দিকে তৈরি হচ্ছে, তো সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং এটাকে কিন্তু পর্দাতেও ফেলা যায়। ঠিক আছে, নেক্সট 30 নম্বর প্রশ্ন, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হলে নিচের কোনটি ঘটে? 4টে অপশন, প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়, প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়, আপাতন কোণ প্রতিসরণ কোণের থেকে ছোট হয়। তিরিশ নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে ভিভিআই করবে। তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, বি ও সি উভয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায় এবং আপাতন কোণ প্রতিসরণ কোণের থেকে কি হয়? ছোট হয়। ঠিক আছে, আপাতন কোণ প্রতিসরণ কোণের থেকে কিন্তু ছোট হয়ে যায়। অর্থাৎ দেখো, যেটা বলছি আমি, এই একটা মাধ্যম, এটা হচ্ছে ধরো বায়ু মাধ্যম, কি বলেছে? আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে। তো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, তো এটা ধরো জল আর এটা হচ্ছে বায়ু। ঠিক আছে, তো এইটা অভিলম্ব, তো এখানে পতিত হলো। ঠিক আছে, এখানে পতিত হলো। এবার কি বলছে? প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়, এই অভিলম্ব, তো এখান থেকে কি হবে? দূরে সরে যাবে, দূরে সরে যাবে। এবং আপাতন কোণ, এই যে কোণ, সেটা হচ্ছে কি? আপাতন কোণ প্রতিষ্ঠিত কোণের থেকে কিন্তু ছোট হয়ে যায়। এটা হচ্ছে প্রতিষ্ঠিত কোণ, তো এটা হচ্ছে উল্টো বললাম, ভুল বললাম। আপাতন কোণ এইটা হচ্ছে প্রতিষ্ঠিত কোণ, তো এইটা থেকে কিন্তু দেখো আপাতন কোণ যেটা রয়েছে সেটা কিন্তু ছোট। অভিলম্ব থেকে যে কোণটা সেটাই হচ্ছে কি? তোমাদের প্রতিষ্ঠিত কোণ। নেক্সট 31, প্রতিসারণকের সূত্র আবিষ্কার করেন নিচের কোনজন? তো সঠিক উত্তর হবে অপশন বি, বিজ্ঞানী স্নেল। সূত্রটা কি ছিল? মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, নেক্সট 32 নম্বর প্রশ্ন,
বায়ুর সাপেক্ষে হীরার সংকট কোণ কত? ভিভিআই করবে, বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে এবং এই মানটা কিন্তু জেনে রাখতে হবে। বায়ুর সাপেক্ষে হীরার সংকট কোণ কত? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যেটাকে বলা হয় থাকে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো সঠিক উত্তর হবে অপশন সি 24 ডিগ্রি। নেক্সট 33, বায়ুর সাপেক্ষে জলের সংকট কোণ কত? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো না কোনো পরীক্ষায় এসেছে, তো একদম স্টার মার্ক করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 49। নেক্সট 34, আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটাকে আমরা বলছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা প্রমাণ করেন নিচের কোন বিজ্ঞানী? এগুলো একদমই স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন, কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসবে। তো সঠিক উত্তর হবে অপশন বি ম্যাক্সওয়েল। নেক্সট 35, সরল পেরিস্কোপে সমতল দর্পণ কত ডিগ্রি কোণে থাকে? পেরিস্কোপ তোমরা দেখেছো কিনা জানি না, পেরিস্কোপটা দেখতে হয়ে থাকে পুরো এই রকম, ঠিক আছে? অর্থাৎ এইখান থেকে তুমি চোখ রাখবে, ঠিক আছে, আর এইখান থেকে তুমি দেখতে পাবে। অর্থাৎ তুমি সোজাসুজি দেখতে পাচ্ছ না, হয়তো এখানে কারোর মাথা রয়েছে, ঠিক আছে, তো সোজাসুজি তুমি মাথাটা দেখতে পাচ্ছ না, তো উপর থেকে তুমি একটা নলের মাধ্যমে দেখবে। তো কত ডিগ্রি কোণে দর্পণ রাখতে হবে? তার মানে এইখানে একটা দর্পণ রাখতে হবে, ঠিক আছে, আর এইখানে একটা দর্পণ রাখতে হবে। তার মানে এই আলো এইখানে পড়বে, পড়ে এটা এইখানে আসবে, এসে তারপর এটা চোখে আসবে, তো এইভাবে আসবে। তো কত ডিগ্রি কোণে রাখতে হবে? তো সঠিক উত্তর হবে অপশন বি 45। নেক্সট 36 নম্বর প্রশ্ন, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক কত? ভালো করে দেখবে, এখানে প্রতিসারাঙ্ক চেয়েছে। প্রতিসারাঙ্ক মিন্স এই যে মিউ, যেটা বলে থাকি সাইন আই বাই সাইন আর। তো বায়ুর সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1.33। নেক্সট 37, একটি প্রিজমে কয়টি তল থাকে? তো দেখা যাক, একটা প্রিজম আঁকা যাক। প্রিজম এইরকম হয়ে থাকে, তো কটা তল রয়েছে? এইদিকে একটা, একটা, এইদিকে একটা, দুটো, নিচে থেকে একটা, তিনটে, এইদিকে একটা, চারটে, আর এইদিকে একটা, পাঁচটা। তো সঠিক উত্তর হবে অপশন সি, 5টি তল রয়েছে প্রিজমে। নেক্সট 38, হীরাকে উজ্জ্বল দেখায় কেন? হীরা ভুলভাল লাগলাম। তো হীরাকে উজ্জ্বল দেখায় কেন? খুব ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন এ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে হীরাকে উজ্জ্বল দেখায়। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের আর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ পরীক্ষায় আসে, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার, যার মাধ্যমে আমরা বাড়িতে ব্রডব্যান্ড, ওয়াইফাই, বিভিন্ন ডিশ টিভি, এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কিন্তু ডাইরেক্ট আমাদের কাছে কিন্তু কানেকশন আসছে, এবং সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই। নেক্সট 39, আলোর বেগ পরিমাপ করেন নিচের কোন বিজ্ঞানী? নিচের কোন বিজ্ঞানী আলোর বেগ পরিমাপ করেন? এটাকেও ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন এ বিজ্ঞানী রোমার। আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অথবা 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। ওকে, নেক্সট 40 নম্বর প্রশ্ন, আপতন কোণ যদি আই হয়, তাহলে সমতল দর্পণে চ্যুতির সূত্রটি হবে নিচের কোনটি? আপতন কোণ যদি আই হয়, তাহলে সমতল দর্পণে চ্যুতির সূত্রটি হবে কোনটি? অর্থাৎ কিভাবে চ্যুতিটা হবে? দেখো আঁকি, এই হচ্ছে অভিলম্ব, তো আপতন কোণ এই পড়লো এখানে, এটা হচ্ছে আই, আর
সমতল দর্পণ বলেছে, তার মানে এইভাবে বেঁকে যাবে। তো এটা হচ্ছে কি আর। এবার কি বলেছে যে চ্যুতির সূত্রটা কি হবে। আচ্ছা ধরো এইখানে যে আয়না এইটা যদি না থাকতো, তার মানে এই যে আলোটা পড়ছে, এই যে আলোটা পড়ছে, ঠিক আছে, এই আলোটা নিশ্চয়ই এইরকমভাবে বেরিয়ে যেত, হ্যাঁ কি না, সরল রেখায় বেরিয়ে যেত। তো সরল রেখা মানে কি, পুরোটা কত 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে এই পুরোটা বাদ দিতে হবে, তাহলে চ্যুতি এইটা হয়েছে। আয়নাটা থাকার জন্য এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে এই পথে চলে গেছে। তার মানে এইটা যেত, এইটা, তো এইটাই কত, এদিকে আই আবার এটাও আই, তার মানে কি 180 ডিগ্রি মাইনাস 2i। নেক্সট 41, মরীচিকা কিসের উদাহরণ। মরীচিকা, রামধনু, ফাইবার অপটিক্স, সমস্ত কিছুর কিসের উদাহরণ। সঠিক উত্তর হবে অপশন ডি, আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। নেক্সট 42, লাল, সবুজ এবং নীল, যেটাকে আমরা বলে থাকি আর জিবি, ঠিক আছে, রেড গ্রিন ব্লু, আর জিবি বলে থাকি, মৌলিক রং। তো এই তিনটেকে যদি আমরা যোগ করি তাহলে কি রং পাবো, বাড়িতে নিজেরাও টেস্ট করে দেখবে। তো সঠিক উত্তর হবে অপশন এ, সাদা রং পাবো। নেক্সট 43, লাল বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ কি। দেখবে ট্রাফিক সিগনালে রেড লাইট ব্যবহার করে থাকি, মোবাইল টাওয়ারে যেগুলো হয়ে থাকে সেখানেও কিন্তু আমরা রেড লাইট ব্যবহার করে থাকি, এরোপ্লেন উড়ে গেলে রেড লাইট ব্যবহার করে থাকি। কোনো বিপদ সংকেত বোঝাতেই আমরা লাল আলোটাকে বা লাল কাপড়কে, কোনো রকম লাল রংটাকেই ব্যবহার করে থাকি। তো কেন, 7টা রং রয়েছে বেনিয়া সহকলাতে, তো লালকে ব্যবহার করে থাকি কেন। সঠিক উত্তর হয়ে যাবে এখানে, দেখো অপশান বি, বাতাসের অণু লাল আলোকে সব থেকে কম বিক্ষিপ্ত করে, অর্থাৎ এক জায়গায় নির্দিষ্ট হয়ে কিন্তু থাকে। দেখো আমি লাল রংটাও দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য, তার মানে নিশ্চয়ই লালের দেখো চারিদিকে ছড়িয়ে কিন্তু পড়ে না, কিন্তু অন্যান্য রং দূর থেকে কিন্তু সেভাবে বোঝা যায় না, কেননা চারিদিকে ছড়িয়ে পড়ে, এইভাবে এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। এবং আমরা একটু আগে দেখলাম কি, সেই যখন প্রিজমের মধ্যে থেকে যাচ্ছিল, বেনিয়া সহকলা বেগুনি সব থেকে বেশি ছড়িয়েছে, তারপর নীল এবং লাল সব থেকে কম ছড়ায়। তো এই জন্য লালটাকে বিপদ সংকেত হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। 44 এবং আজকের যে ক্লাস করছি তার শেষ প্রশ্ন, 44টা প্রশ্ন দেখো, কোন দর্পণ থেকে একটি বস্তু দূরত্ব 8 সেমি হলে প্রতিবিম্ব থেকে বস্তু দূরত্ব কত হবে। একদম ইজি প্রশ্ন। এটা একটা দর্পণ, এখানে একটা বস্তু রয়েছে, কি বলেছে, বস্তু থেকে দর্পণ থেকে বস্তু দূরত্ব 8 সেমি। আচ্ছা এটা হচ্ছে 8 সেমি, তো প্রতিবিম্ব গঠিত হবে নিশ্চয়ই 8 সেমি দূরেই নর্মাল হিসাবে। তো টোটাল কত হয়ে গেল, 8 প্লাস 8 16 সেমি। তো সঠিক উত্তর হবে অপশন সি, 16 সেমি। তো এই ছিল 44 খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের তাপ এবং আলোর উপর থেকে। 44-এর মধ্যে কার কত স্কোর হয়েছে, এবং কিছু প্রশ্ন ট্রিকি ছিল যেগুলোকে বোঝানোর দরকার ছিল, সেগুলোকে আমি আমার যথাসম্ভব চেষ্টা করেছি বোঝানোর। তো প্রশ্নগুলো কেমন ছিল আজকের সেটের, তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে, কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লাসটা শেষ করব, আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ তীরন্দাজ ব্যাচ, পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার বাহুবলী ব্যাচ, রেলওয়ে পরীক্ষার জন্য রেল ফুল ব্যাচ কোর্স, এবং এসএসসি জিডি পরীক্ষার জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স। যার যেটি প্রয়োজন রয়েছে যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।